আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমাদের এই স্বাধীন বাংলাদেশে প্রায় 18 কোটি জনগণ, হয়তো কিছু কম বেশি। এই 18 কোটি জনগণের ভিতরে আমিও একজন নাগরিক। আর একটা গণতান্ত্রিক দেশের সকল নাগরিকের তার নিজস্ব মতামত, তার নিজস্ব চাওয়া পাওয়া, বিশেষ করে তার যে মতামতের কথাটা যদি বলি, সেটা সে প্রকাশ করতে পারে। এবং এর অনেক সময় দেখা যায় এর পক্ষ লোক থাকে বা এর বিপক্ষ বা দ্বিমতও অনেকে পোষণ করে। কিন্তু মতামত পোষণ করা বা ব্যক্ত করা, এটা একজন গণতান্ত্রিক দেশের নাগরিকের তার গণতান্ত্রিক অধিকার। তো এ দেশের একজন নাগরিক হয়ে আমিও মনে করি আমি আমার যে ব্যক্তিগত মতামত, দেশ ও দেশের জনগণ সব কিছু মিলিয়ে আমি সবার কাছে প্রকাশ করতে চাই বা শেয়ার করতে চাই। মত বিমত যাই থাকুক, এটা কোনো বিষয় না। যাই হোক, তো বর্তমান দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, মোটামুটি আমরা সকলেই জানি, আমরা সকলে অবগত আছি। কেউ ভালো বলছি, কেউ খারাপ বলছি, কেউ মোটামুটি অবস্থানে আছে। এটা যার যার ব্যক্তিগত মতামত। তো আমার বিষয় হলো, মানে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা সরাসরি যদি শুরু করি, বর্তমান সময়ে যে সরকারটি আমাদের দেশ পরিচালনা করছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 3টা গুরুদায়িত্বের উপরে। 3টা গুরুদায়িত্বকে তারা মাথায় নিয়ে, অবশ্য এটা মানে গুরুদায়িত্ব যদি বলি তাহলে 3টা না, অনেকগুলোই গুরুদায়িত্ব ওনারা মাথায় নিয়ে বা এই দায়িত্ব কাঁধে নিয়েই এই দেশ ও দেশের সার্বভৌমত্ব এবং দেশের জনগণের রক্ষা করার দায়িত্ব নিয়ে ওনারা এই শপথ গ্রহণ করে সরকার গঠন করছেন। কিন্তু ওনারাই বলে থাকেন, আমার কথা নাই, সরকারের অনেক উপদেষ্টা বা সরকারই বলে থাকেন যে 3টা বিষয়ের উপর সরকার গঠিত হয়েছে। কি কি? প্রথমত হলো নির্বাচন। আমরা সকলেই জানি যে বাংলাদেশ গত প্রায় 15-16টি বছর এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। হ্যাঁ, ভোট হয়েছে, এটা আমরা কেমন ভোট হয়েছে আমরা সবাই জানি। এ বিষয়ে তর্কে নাই জড়ালাম। তো একটা সুন্দর সুষ্ঠু মানে ফেয়ার ইলেকশন এদেশের জনগণকে বা রাজনৈতিক দলের সাথে বা রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করা এবং মানুষের ভোটাধিকারের যে খর্ব করা হয়েছে গত সময় বা মানে সরকারের সময়গুলোতে, সেটাকে পুনরায় প্রতিষ্ঠিত করা, এটা তাদের একটা প্রধান বা প্রথম গুরুদায়িত্ব। দ্বিতীয় যেটা হলো, দ্বিতীয় যে গুরুদায়িত্বটি ওনারা নিয়েছেন, ওনারা বলে থাকেন যে গত সরকারের আমলে বা বিশেষ করে মানে সরাসরি নাম নিয়ে যদি বলি, আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম, দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের যত দুষ্কৃতি বা যত রাজনৈতিক ব্যক্তি আছে তাদের সকলের বিচার করা, এক কথায় আওয়ামী লীগের বিচার করা, শেখ হাসিনার বিচার করা, এটা তাদের একটা গুরুদায়িত্ব 2 নম্বরে। 3 নম্বর যে গুরুদায়িত্বটা নিয়েছেন সেটা হলো সংস্কার।
এ দেশের বা দেশের জনগণের জানমাল রক্ষা করা এবং সর্বোপরি যেটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে কিছু সংস্কার বা বেশ কিছু সংস্কার করা প্রয়োজন। সেই সংস্কার করা একটা গুরুদায়িত্ব হিসেবে ওনারা নিজেদেরকে মনে করেন। তো ওনারাই বলে থাকেন বা বলেন, প্রায়ই বলেন যে এটা হচ্ছে 3 নম্বর। তা আজকে আমি কয়েকটা কথা বলতে চাই এই ওনাদের 3 নম্বর যে গুরুদায়িত্বটি সংস্কার, এই সংস্কার বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। প্রথমেই বলে রাখি, আমার এই কথাগুলো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত। এখানে কেউ বা কোনো ব্যক্তি, সংগঠন বা কেউ এর সাথে জড়িত না। আমি আমার নিজস্ব মতামত থেকে বলছি। এটা হতে পারে সঠিক, হতে পারে মিথ্যা, জানি না, বা এর পক্ষ থাকতে পারেন, বিপক্ষ থাকতে পারেন, যার যার ব্যক্তিগত মতামত। তো আমি আমার দিক থেকে মনে হচ্ছে সংস্কারটা কি, আসলে আমাদের দেশে কিছু সংস্কার দরকার, এটা সত্য কথা। কিছু না, বেশ কিছু সংস্কারই দরকার আমাদের দেশে। বেশ কিছু সংস্কার দরকার, কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ প্রায় 52 বছর, হতে চলছে, 52-53 বছর হতে চলছে। অনেক কিছু হওয়ার কথা ছিল বা হওয়ার দরকার ছিল, হয় নাই। জনগণের কল্যাণের উদ্দেশ্যে বা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এদেশের অনেক কিছুই পরিবর্তন বা সংযোজন বিয়োজন করা উচিত ছিল, যেটা হয় নাই। কেন হয় নাই? এটা হয় নাই এই কারণে, দেশে যারা সরকারের ছিলেন, দেশ যারা পরিচালনা করেছেন, তাদের হতে পারে তাদের গাফিলতি, তাদের অনিচ্ছা, তাদের কি বলে যে বা প্রয়োজনীয় বোধ করে নাই, যার কারণে কিছু সংস্কার হয় নাই। কিন্তু দেখুন, এমন কিছু সংস্কার আছে যেগুলো করতে গেলে বা করতে হলে অনেক সময়ের প্রয়োজন। এটা আমরা অনেকেই জানি বা বুঝিও। তো সরকার যে সংস্কার করতে চাচ্ছে, আমরাও তাতে একমত। দেশের জনগণ, রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের জনগণ, ছাত্র সমাজ থেকে শুরু করে সকলের সর্বস্তরের মানুষ এই সরকারের সাথে একমত। হ্যাঁ, এদেশে বেশ কিছু সংস্কার প্রয়োজন, তবে সব সংস্কার তো আর আপনার পক্ষে সম্ভব না। কারণ বেশ কিছু সংস্কার আছে যেগুলো করতে গেলে অনেক সময় প্রয়োজন, দীর্ঘ সময় প্রয়োজন, যেটা আপনি পাবেন না। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতেছি, ওনাকে উদ্দেশ্য করে বলতেছি যে সব সংস্কার যদি আপনি করতে যান, আপনি সেই সময় পাবেন না। এটা আপনিও ভালো করে জানেন, আশা করি। হ্যাঁ, তবে আপনি আপনার আয়ত্তের ভিতরে যে সংস্কারগুলো করা দরকার সেটা আপনি করতে পারেন, এবং এই জন্য আমার দেশবাসী আপনাকে সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন জানাই শুরু থেকে এই পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে সরকার গঠিত হওয়ার পর থেকে আজ অবধি, আজকে তারিখটা যদি বলি, 27 শেষ, 28/5/2025, 28/5/2025 এই তারিখ পর্যন্ত যদি প্রায় 9 মাস হয়ে গেছে, 10 মাস চলতেছে সরকারের সময় গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত। এই পর্যন্ত আমরা সংস্কার কি দেখছি? সংস্কার বিষয়ে কি হয়েছে? 6টা কমিশন হয়েছে। সংস্কার বিষয়ে 6টা কমিশন হয়েছে। এই 6টা কমিশন গঠন করা হয়েছে যে তারা আলাপ আলোচনা করবে বা তারা সিদ্ধান্ত নেবে, তারা প্রস্তাব দিবে। এই 6টা কমিশন গঠন করা হয়েছে সংস্কার করার জন্য। এই কমিশন গঠন করার তারপরে এই কমিশন কি করলো, কি আসে বিষয়, সেই কমিশনের পরবর্তী পদক্ষেপ বা কমিশন আর কি করবে, এরপরে কিন্তু আমরা আর কিছু আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এক কথায় সংস্কার বলতে
গত 9-10 মাসে আমরা যেটা দেখছি সেটা হলো 6টা কমিশন গঠন করে শেষ। এইভাবে কি সংস্কার করা যায়? আমি আপনাকে মানে ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলছি যে আমি আপনাকে ছোট করার জন্য নয়, বরং বরং আপনার সাথে সর্বাত্মক সহযোগিতামূলক প্রত্যয় এবং ব্যত্যয় করেই বলতে চাই যে এইভাবে কি সংস্কার হয়? আপনি সংস্কার করতে চান, আমরাও দেশবাসী, আমরা সকল দেশবাসী আপনাকে এর সাথে হ্যাঁ সমর্থন করেই করছি। তো আপনি সেই সংস্কারের জন্য কি করছেন? কমিশন গঠন করছেন শেষ। তারপরে কি করছেন? রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছেন, মানে করেন বা করতেছেন যে সংস্কার কি করা যায়, কিভাবে করা যায়, সংস্কার কোথায় কোথায়, তারা কি কি মানবে, তারা কি চায়, তারা কি চায় না, বা কিভাবে কি রাজনৈতিক দলের সাথে সংস্কার বিষয়ে আলোচনা প্রায় যতটুকু মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে যতটুকু দেখছি, প্রায় কয়েকবারই এই বিষয়ে আমাদের দেশে বর্তমান যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। আরে ভাই, আমি তো মনে করি যে সংস্কার প্রথম হওয়া উচিত রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আপনি কি করবেন? সংস্কারটা হবে দেশের জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, এই দেশের স্বার্থে। রাজনৈতিক দল তো পরিবর্তন হবে, করতে হবে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কি সংস্কার গঠন করা হবে? আর প্রথম সংস্কার তো হওয়া উচিত রাজনৈতিক দলের বিরুদ্ধে, যে একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, কিভাবে তার চলা উচিত, কি তার আদর্শ হওয়া উচিত, কি তার আদর্শ হওয়া উচিত না, তার কি কি তাকে মানে মেনে চলতে হবে, কি কি দেশের ভবিষ্যতের চিন্তা করে সার্বভৌমত্ব, সকল বিষয়, সকল অর্থনৈতিক সকল বিষয় চিন্তা করে কি কি পদক্ষেপ একটা রাজনৈতিক দল নিতে পারবে আর বা নিতে পারবে না, এই সকল বিষয় তো আগে মানে রাজনৈতিক দলগুলোর বিষয়ে আগে সংস্কার করা উচিত। আমরা বিগত অনেকগুলো সরকার দেখছি, এই দলের দেখছি, ও দলের দেখছি, সব বেশ কয়েকটা সরকার দেখছি, যে দলই যখন ক্ষমতায় আসে তখন তার নিজের মতো করে চালায়। তিনি যে রাজনৈতিক দল ক্ষমতায় আসছে তারা তাদেরকে সর্বক্ষমতার অধিকারী মনে করে দেশ পরিচালনা করছে। দেশের এবং দেশের জনগণের স্বার্থ চিন্তা করে তারা কখনো দেশ পরিচালনা করে নাই। সেক্ষেত্রে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংস্কার করা আমি মনে করি সম্ভব না। তো সংস্কার যদি আসলে সংস্কার যদি করতে হয়, সংস্কার যদি করতে চান, তো সংস্কার করতে হলে আলাপ আলোচনা করতে হবে দেশের মানুষের সাথে, জনগণের সাথে কথা শুনতে হবে, দেশের জনগণের কথা শুনতে হবে, দেশের মানুষের কথা শুনতে হবে। দেশের মানুষ কি চায়, জনগণ কি চায়, তারা কিভাবে এই দেশটা পরিচালিত হোক, বা ভবিষ্যতে এ পর্যন্ত যা হবার হয়ে গেছে ঠিক আছে, সেগুলো পিছনে যা হয়ে গেছে এগুলো তো আর করে লাভ নাই, কিন্তু আগামীতে ভবিষ্যতে কিভাবে দেশটা চলবে বা চলতে পারে, এই দেশের জনগণ সেটা কি চায়, তাদের চাওয়া পাওয়া কি, তাদের খুশিটা কি, এই সকল বিষয়গুলো জনগণের কাছ থেকে জানতে হবে। এখন বলতে পারেন কি দেশে জনগণ আছে 18 কোটি জনগণের সাথে কি আলাপ আলোচনা করা সম্ভব? না, 18 কোটি জনগণের সাথে আলাপ আলোচনা করা সম্ভব নয়। তবে কি করা যেতে পারে? হ্যাঁ, একটা ভাগ, সেক্ষেত্রে কয়টা ভাগ করা যেতে পারে, যেমন 18 কোটি জনগণ আছে, কিন্তু 18 কোটি জনগণ কিন্তু সবাই
একটা স্টেজে না, বা সবাই এক স্তরে না, সবাই কিন্তু এক ক্যাটাগরির না। আমরা সেই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন আমরা যদি বলি যে আমরা এই 18 কোটি জনগণকে যদি 3টা স্তরে ভাগ করি, যে প্রথম হচ্ছে নিম্নবিত্ত। একটা নিম্নবিত্ত শ্রেণী যারা দিনমজুর, দিন এনে দিনে খায়, খুবই হতদরিদ্র, গরিব, মানে গরিব মানুষ। এই সকল নিম্নবিত্ত মানুষদের একটা শ্রেণীতে বা একটা স্তরে ভাগ করতে পারি। দ্বিতীয়ত হলো মধ্যবিত্ত, যাদের হয়তো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, বা উদ্যোক্তা, ছোটোখাটো মানে প্রোপাইটার মানে এক কথা মধ্যবিত্ত, একটা চাকরি বাকরি করে, ভালো মানে মোটামুটি লেভেল একটা চাকরি বাকরি করে, পরিবার পরিজন নিয়ে আছে, দিন যাচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে একটু। হ্যাঁ, মধ্যবিত্ত যেটাকে মানে আমরা বুঝি, এই মধ্যবিত্ত লেভেলটাকে একটা স্তরে ভাগ করতে পারি। এটা হলো দুই দুই। 3 যেটা হলো উচ্চবিত্ত, যারা শিল্পপতি, কোটিপতি, বা যাদের ফ্যাক্টরি টেকনিক, বা যারা দেশের কি বলে যে এই গুলশান বনানী ধানমন্ডি বলি, বা ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন, এদেশের বড় বড় শিল্পপতি যারা আছেন, এক কথা উচ্চবিত্ত যারা আছেন, তাদেরকেও একটা শ্রেণীতে আমরা উচ্চবিত্ত হিসেবে মানে উচ্চবিত্ত হিসেবে আমরা স্তর হিসেবে ভাগ করতে পারি। তাহলে 3টা স্তর, একটা হলো নিম্নবিত্ত, 2 নম্বর হলো মধ্যবিত্ত, 3 নম্বর হলো উচ্চবিত্ত। এই সকল মানে 3টা স্তরের মানুষদেরকে আপনি আপনার সেনাবাহিনী যেহেতু এখনো মাঠে আছে, তো এছাড়া বাংলাদেশে বেশ কিছু সেবাদানকারী প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠান আছে, যেগুলো বাংলাদেশের, যেমন রোভার স্কাউট, তারপরে তার বেশ কিছু মানে স্বেচ্ছাসেবকমূলক বেশ কিছু সংগঠন বাংলাদেশে এখনো চালু আছে, বা তারা অনেক সময় বিভিন্ন কাজে তারা স্বেচ্ছাসেবকমূলক হিসেবে কাজ করে থাকে। এদের সহযোগিতায় হোক, সেনাবাহিনীর সহযোগিতা হোক, আপনি ধরুন নিম্নবিত্ত শ্রেণীর 500 মানুষকে একটা জায়গায় তাদেরকে দাওয়াত দিন, যারা নিম্নবিত্ত মানুষ যারা আছে এদেরকে 500 মানুষকে আপনি আপনার যমুনাতে, অথবা কোনো অডিটোরিয়ামে, অথবা কোনো স্টেডিয়ামে এদেরকে আপনি আনুন। একদম যারা অরিজিনাল, যারা নিম্নবিত্ত, তাদেরকে ডেকে আনুন। তাদের হাতে খাতা কলম দিন। খাতা কলম নাই, ভালো কথা, তাদের কাছে এই কোনো দিন, টিক চিহ্ন দেওয়ার মতন, বা মানে নিজস্ব মাইক্রোফোন দিন, বিভিন্ন মাইক্রোফোন দিন, যে আপনারা কি চান, কিভাবে চান। আপনারা এদেশের নাগরিক হতে পারেন, আপনারা নিম্নবিত্ত, ডাজ নট ম্যাটার, কিন্তু এদেশের নাগরিক তো আপনাদেরকে ফেলে দেওয়া যাবে না। আপনারা কি চান, এই দেশটা কিভাবে চলুক, কিভাবে চললে দেশের উন্নয়ন হবে, উন্নতি হবে, আপনাদের মান মর্যাদা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। তো এই বিষয়ে আপনারা কি চান, এইভাবে তাদের সাথে মত বিনিময় করা যেতে পারে, তাদের কাছ থেকে একটা মতামত পাওয়া যেতে পারে। কিন্তু এখানে একটা জিনিস রাখতে হবে, যে আমি যাদেরকে ইনভাইট করে আনতেছি, তারা যখন আমি নিম্নবিত্ত মানুষদেরকে সাথে আলাপ আলোচনা বা সংলাপ করতেছি বা মত বিনিময় করতেছি, তারা যেন সত্যিকার অর্থেই নিম্নবিত্ত হয়। আবার এই সাধারণ নিম্নবিত্ত এনে তখন কিন্তু বিপদে পড়ে যাওয়া যাবে। তো নিম্নবিত্ত মানুষদের কাছ থেকে যদি আপনি একটা মতামত পান, তো ঠিক একই প্রসেসে মধ্যবিত্ত মানুষদের সাথেও মধ্যবিত্ত মানুষ যারা আছে, তাদের সাথে 500, 1000, 2000, তাদের সাথেও মত বিনিময় করেন, তাদেরকে ডাকেন, তাদের সাথে কথা বলেন, তাদেরকে প্রশ্ন করেন, তাদের প্রশ্ন মানে কি বলে যে তাদের যে
কিউরিসিটিগুলো, তাদের যে কৌতূহলগুলো সম্পর্কে জানেন, তাদের ভবিষ্যতের আশা, ভবিষ্যতে তাদের এই দেশটা কীভাবে চললে ভালো হয়, তাদের চাওয়া পাওয়া কী, এইভাবে তাদের মধ্যবিত্ত যারা আছে তাদের কাছ থেকেও এই মতামতগুলো গ্রহণ করেন। এরপর উচ্চবিত্ত, তাদেরও মানে অবশ্যই মতামত আছে, কারণ উচ্চবিত্ত যারা আছেন তাদের অনেক কল কারখানা থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। সুতরাং তাদেরকেও সমপরিমাণ গুরুত্ব দিয়ে তাদের মতামতটা শুনতে হবে। এরপর আপনি তিনটা শ্রেণীর, তিনটা স্তরের যখন মতামত পেলেন, আপনি তিনটাকে একটা জায়গায় আনেন, এক টেবিলে আনেন। তিনটা মতামতকে আপনি একটা টেবিলে আনেন। তিনটা মতামতের সাথে আপনি এখন এই তিনটার সাথে সিমিলার খুঁজেন, মানে যে জিনিসগুলা, যে মতামতগুলা, যে আবেদনগুলা, যে চাওয়া পাওয়াগুলা সকল স্তরের মানুষটাই চাইছে। নিম্নবিত্তও চাইতেছে, মধ্যবিত্তও চাইতেছে, উচ্চবিত্ত চাইতেছে। যাদের ভিতরে এই সিমিলার যে মতামতগুলো আছে, এগুলোকে একটা ফোরামে আনেন, একটা লিস্টে লিপিবদ্ধ করেন, লিস্ট করেন, এইগুলোকে প্রায়োরিটি দেন। এগুলোকে আগে, এই সংস্কারগুলোকেই আগে করা উচিত, বা এগুলোই জনগণের চাওয়া পাওয়া, এগুলোই জনগণের দেশ। যারা এই জনগণই দেশের সম্পদ, বা জনগণ দেশের মালিক, তাহলে তাদের এই গুরুত্বকে গুরুত্ব হিসেবে ভেবে এই সংস্কারগুলোকে আগে করুন। এটা হচ্ছে জনগণের চাওয়া পাওয়া পূর্ণ হবে। এরপরে অনেক সংস্কার আছে। সব সংস্কার আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব না। আর এদেশের যে রাজনৈতিক দল আছে, বা কিছু বিশেষ গোষ্ঠী বা সংগঠন আছে, তারা আপনাকে দিবেও না। কিন্তু কিছু সংস্কার আছে যেগুলো আপনি চাইলেই করতে পারেন বা পারবেন। সেগুলোর জন্য আপনাকে জনগণকে আগে প্রায়োরিটি দিতে হবে, জনগণের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করতে হবে, জনগণের ইচ্ছাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি রাজনৈতিক দলের সাথে কোনো সংগঠন, কোনো কি বলে যে কোনো বিদেশি কোনো ইচ্ছাকে বলি, বা জনগণ ব্যতীত যদি অন্য কোনো চাওয়া পাওয়াকে আপনি গুরুত্ব দেন, তো সেটাই দেশের জন্য বা দেশের জনগণের জন্য ভালো হবে না, এটা কল্যাণকর হবে না, দেশের জনগণ মেনেও নেবে না। জনগণের গুরুত্ব দেন, জনগণের মন বোঝেন, জনগণের চাওয়া পাওয়া বোঝেন, ইচ্ছা সম্পর্কে জানেন। এই জনগণ আপনাকে মাথায় তুলে রাখবে। আপনি তো নোবেল পাইছেন শান্তিতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে, আপনি শান্তিতে নোবেল পাইছেন। এই জনগণের, বাংলার এই 18 কোটি জনগণের গুরুত্বকে, চাওয়া পাওয়ার যে ইচ্ছার যে গুরুত্বকে যদি আপনি দিতে পারেন, তাদের ইচ্ছার যে প্রতিফলনটা করাইতে পারেন, তো এই 18 কোটি জনগণের মন থেকে একটা নোবেল আপনি পাবেন। হয়তো আপনার হাতে কোনো ক্রেস্ট বা কোনো কি বলে যে স্মারকলিপি বা নোবেল জাতীয় লেখা কোনো দেওয়া সম্ভব নয়, কিন্তু 18 কোটি জনগণের প্রত্যেকটা মানুষের মন থেকে একটা ভালোবাসার নোবেল আপনি পাবেন, যদি এই জনগণের চাওয়া পাওয়া বা জনগণের এই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে কাজ করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।